একাত্তরের মুক্তিযুদ্ধের পর হাঁটি হাঁটি পা পা করে লাল সবুজের বাংলাদেশ এতগুলো বছর পেরিয়ে আজ 2020-এ এসে দাঁড়িয়েছে। অনেক উত্থান পতনের পরেও থামানো যায়নি বাঙালিকে। আমরা ব্যবসা বাণিজ্য অর্থনীতি উন্নয়নের মধ্য দিয়েই সামনে এগিয়ে যাচ্ছি এবং সেই লক্ষ্যে আমরা চলমান। সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের 7-1 এলইডি টিভি ও মাই চয়েস হোম অ্যাপ্লায়েন্স প্রেজেন্স এটিএন বিজনেস অ্যান্ড ফিনান্স অনুষ্ঠানের আজকের পর্বে। সাথে আছিও থাকবো আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় এসএমই খাত এবং করোনাকালীন এবং করোনা পরবর্তী এই খাতটিকে নিয়ে কি ভাবছে, কি হতে যাচ্ছে, সকলে কিভাবে সামনের দিকে এগোতে পারবে এবং এই খাতটা নিয়ে যেহেতু অনেকের চিন্তা রয়েছে আমরা কি করতে পারি এই চমৎকার এই জায়গাটাকে নিয়ে, সেই বিষয়গুলিতে কথা বলবো। আজকের আলোচ্য বিষয় কোভিড-19-এ এসএমই খাত। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। নাম্বারটি হচ্ছে 0281897766। প্রিয় দর্শক, পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব শামস মাহমুদ, প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার। আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান, চেয়ারপারসন, এসএমই ফাউন্ডেশন। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং যে বিষয়টা নিয়ে আসলে কথা বলছিলাম এসএমই খাত, এবং এই খাতটিকে নিয়ে কিন্তু শুধু করোনার সময় না, অনেক আগে থেকে আমরা কথা বলছি। মাননীয় প্রধানমন্ত্রীও চান অনেক নতুন উদ্যোক্তা তৈরি হোক, ঘরে ঘরে, গ্রামে গ্রামে, সব জায়গায়। তো সেই জায়গাটাকে সাপোর্ট করবার জন্য যদি করোনাকালীন সময় বলে প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছে এবং স্পেশাল একটা অফার পেয়েছে এই সেক্টরের মানুষগুলো। কিন্তু তারপরেও যদি আমরা কথা বলতে চাই, যেহেতু সেকেন্ড ওয়েভের একটা ভয় চলছে আমাদের মধ্যে, আমরা আসলে কোন দিকে হাঁটছি, আপনার কাছে একটু সংক্ষেপে শুনবো যে এসএমই খাতের বর্তমান অবস্থা। ধন্যবাদ আপনাকে। প্রথমে সব দর্শককে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি স্মরণ করতে চাই শ্রদ্ধার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং লাখো শহীদ যাদের বিনিময়ে আজকে এই আমরা এখানে যাদের জন্য আপনারা আছি আর কি। এখন জিনিসটা হলো যে আপনি যে কোয়েশ্চেনটা করেছেন, এখানে কতগুলো জিনিস, অনেকগুলো জিনিস চলে আসে। এক নম্বর হলো যে এসএমই কিন্তু কোনো খাত না। আমাদের একটা মিসকনসেপশন আছে, এসএমই হলো কতগুলো প্যারামিটার থাকে ব্যবসার। আমার যদি সাইজ একরকম হয়, আমি যদি ওটার মধ্যে পড়ি, তখন আমাদেরকে এসএমই কনসিডার করা হয়। এসএমই কিন্তু স্কেলটাকে বলা হয়, যেমন আপনার কুটির থেকে ক্ষুদ্র, মাঝারি, আবার মাঝারি কিন্তু বড় ব্যবসায়ীরা কিন্তু মাঝারির মধ্যে পড়ে, সকল স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। কিন্তু আমরা এসএমই বলতে যেটা বাংলাদেশে যে বুঝাই, ওটা হলো ক্ষুদ্র এবং কুটির, এনাদেরকে নিয়ে আমরা আসলে কাজ করি। এসএমই ফাউন্ডেশনই বলেন, আমরাও বলি। আর মিডিয়াম যারা আছে, ওই স্মলটাকে আপস্কিল করে, স্কিল ডেভেলপমেন্ট এগুলো করে ওনারা মিডিয়ামে যাবে। হ্যাঁ, তো এই জিনিসটা। আর যেটা আপনি যে প্রশ্ন করলেন, এখানে এই বছরটা একটা ভিন্ন বছর ছিল আমাদের জন্য। প্রথমে ছিল আমপান আসার পরে কিন্তু আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক কিছু। তারপরে কিন্তু করোনাটা আসলো, তারপরে কিন্তু ফ্লাডও আসলো। তো তিনটা মানে সিনারিও মোকাবেলা করেই কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। আর আরেকটা হলো যে বাংলাদেশের যে গ্রোথ রেট যেটা এখন যেটা দেখছি আমরা যে উপরের দিকে যাচ্ছে, এটা কিন্তু দুটা জিনিস। একটা হলো যে আপনার এক্সপোর্ট মার্কেট, আমরা এক্সপোর্ট করে থাকি যেটা। আরেকটা হলো গ্রামীণ অর্থনীতি। গ্রামীণ অর্থনীতি, তারপরে ক্ষুদ্র যে ব্যবসায়ীরা আছে, এদের জন্যই কিন্তু এই আমাদের ইন্টারনাল ইকোনমি, যেটা বাইরের মানে এক্সপোর্ট আর্নিং না, ইন্টারনাল ইকোনমি কিন্তু সচল আছে। ওটার জন্য কিন্তু আমরা এখন ধাক্কা খাইনি যেভাবে আশঙ্কা করছিলাম। এখানে ধন্যবাদ দিতে লাগবে মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ উনি যেই শুরুতেই যে উদ্যোগগুলো নিয়েছিল, ওগুলো কিন্তু বাস্তবায়ন হওয়ার জন্যই কিন্তু আজকে এই পর্যায়ে এসেছি। হ্যাঁ, এখন প্রণোদনা প্যাকেজে কিছু সমস্যা ছিল। এখানে এসএমই ডেফিনেশন, যেটা আমি প্রথমে বললাম, যে এখানে মিডিয়াম এন্টারপ্রাইজ কিন্তু একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যার 1000-এর নিচে কর্মী আছে, যারা এক্সপোর্ট করছে, ওনারা কিন্তু মিডিয়াম ইন্ডাস্ট্রি। তো এই ডেফিনেশনের জন্যে অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল, যা এখন আইডেন্টিফাই করেছে আমরা, আর এটাকেই ঠিক করার জন্য কাজ করছি আমরা। আর আরেকটা জিনিস হলো যে যেভাবে আমরা কিন্তু যখন করোনাকালীন যখন শুরু হলো, তখন থেকে কিন্তু অনেকগুলো জিনিস আমরা উঠাচ্ছি, যেমন সেকেন্ড প্রণোদনা প্যাকেজের কথা বলছিলাম। তারপর যদি ব্যাংকের মাধ্যমে যে সমস্যা ছিল, যে ক্ষুদ্র উদ্যোক্তারা যখন ব্যাংকের কাছে যাচ্ছিল, ওনারা প্রণোদনার থেকে কোনো সাপোর্ট পাচ্ছিল না, তখন কিন্তু আমরাই যেমন চেম্বার হিসাবে ঢাকা চেম্বারে কিন্তু এই জিনিসটা উঠিয়েছিলাম যে ঠিক আছে, যদি ব্যাংকের মাধ্যমে না দেন, আপনারা এমএফআই যারা আছে, এসএমই ফাউন্ডেশনের মতন, তারপর পিকেএসএফ, ইফাদ,
যারা কাজ করে মাঠ পর্যায়ে কাজ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে, নতুন উদ্যোক্তাদের সাথে, ওনাদেরকে আপনি বরাদ্দ বাড়িয়ে দেন। ওনারা জানে কে কেমন ব্যবসায়ী, ওনাদের মধ্যে নিজেরা একটা প্যাকেজ ডিজাইন করে ওনার ডিসবার্সমেন্ট একটা রেকমেন্ডেশনের ব্যবস্থা করা। জি। তো এটা কিন্তু করেছে, এটা 2 সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্স মিনিস্ট্রি, ওনারা যে সিদ্ধান্ত নিয়েছে যে এখন এটাই করা হবে। আর এখানে অনেকে অনেক কথা বলে যে এত তাড়াতাড়ি দ্রুত সময়ে জিনিসটা হয়নি, এত সময় কেন লাগছে। এখন জিনিসটা হলো যে এখানে যেহেতু ব্যাংক রিলেটেড, ব্যাংক কিন্তু একটা ফর্মাল ইনস্টিটিউশন। অবশ্যই। আর আমাদের দেশে একটা সমস্যা যেটা আছে সেটা হচ্ছে ঋণ খেলাপি। এখন আসলে ব্যাংকের জন্য একটা বড় লায়াবিলিটি হয়ে যায়, আমি আসলে কাকে দিচ্ছি, না, কিভাবে দিচ্ছি। এখানে কিন্তু একটা জিনিস উল্লেখ করতে লাগবে যে ক্ষুদ্র কুটির শিল্পের সাথে যারা জড়িত, যারা উদ্যোক্তা, যারা ওনারা কিন্তু ঋণ খেলাপি অত সহজে হয় না। আপনি যদি পরিসংখ্যান দেখেন, আপনি যদি এখানে সমস্যা হয় যেটা, ওটা হলো যে আপনার লেন্ডিং রেটটা। হ্যাঁ, কারণ আপনি যদি 1 কোটি টাকার, আমি একটা এক্সাম্পল দিই, 1 কোটি টাকা যদি আপনি 100 জনকে দেন, 100 জন উদ্যোক্তাকে যদি আপনি 1 লাখ টাকা করে দেন, ওখানে ব্যাংকের যে কমপ্লায়েন্সের যেই আপনার 100 জন লোক লাগবে, কর্মী লাগবে কমপ্লায়েন্সটা মিট করার জন্য, সব যাচাই বাছাই করার জন্য, ফিল্ড ভিজিট, ধরুন ওনার অফিসে পাঠাবো, ওনার যে কর্মসংস্থান যেখানে ওখানে পাঠাবো, দেখবে। কিন্তু বড় একজন উদ্যোক্তাকে আপনি একজন লোক দিয়ে কিন্তু 1 কোটি টাকা ডিসবার্স করতে পারছেন। তো এই জিনিসগুলো কিন্তু আছে। তো এখানে কিন্তু আসলে ব্যাংকের একটা কস্ট ইনভলভ থাকে। কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রি কিন্তু যে কাজটা করেছে, ওনারা কিন্তু ওই ইন্টারেস্ট রেট ক্যাপ করে দিয়েছে। তো এখন আমরা সবাই জানি যে ডিপোজিট রেট কিন্তু কমে আসছে। ডিপোজিট রেট এখন 4%, 3.5-4% এরকম চলে আসছে। তো ব্যাংকে কিন্তু লেন্ড করছে 9%-এ। আর এখানে প্রণোদনা প্যাকেজে যেটা ছিল শেয়ারিং করবে। তো শেয়ারিং করলে কিন্তু ব্যাংকের রিস্কটা কমে যায়। তো এখানে রিফাইন্যান্সিং স্কিম অনেক কিছু আছে যেটা নিয়ে কাজ করছে। মানে এটা আমরা চাচ্ছি যে যাতে ঠিক করে বাস্তবায়ন হোক। আর এখানে আরেকটা জিনিস আছে যে এখানে আমাদের আমরা যখন কথা বলি আমরা ভাবি যে সবাই কিন্তু এই বিষয়ে জানে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি যে এই স্টিমুলাস প্যাকেজে কে পাবে কে পাবে না, উদ্যোক্তা নিজেই কিন্তু জানে না যে উনি এলিজিবল। তো যখন ব্যাংকের কর্মকর্তার সাথে যখন কথা বলছে, ব্যাংকের কর্মকর্তা যখন বলছে যে না আমি তুমি এলিজিবল না, উনি কিন্তু কিছু বলছে না, কিন্তু উনি কিন্তু এলিজিবল। তো এইখানে আমাদেরও চেম্বার হিসাবে কাজ করার অনেক কিছু আছে, যে সবাইকে অবহিত করা যে এই নীতিমালা আছে, আপনি যদি এই টাইপের ব্যবসা করে থাকেন আপনি তাহলে প্রণোদনা প্যাকেজ পাবেন। আর এখন আরও সহজ হচ্ছে জিনিসটা, কারণ এখন যেমন এসএমই ফাউন্ডেশন আসবে সামনে, পিকেএসএফ আসবে, ইফাত বলেন, যারা মাঠ পর্যায়ে যারা কাজ করে ওনারা থাকবে। আর একটা জিনিস যে এই এসএমই ব্যবসায়িক কারা করে, মানে শহর কেন্দ্রের বাইরে কিন্তু আপনি দেখবেন অনেক মহিলা উদ্যোক্তা আছে। হ্যাঁ, আমাদের কিন্তু উচিত যে ওনাদেরকে সাপোর্ট করা, কারণ এই মহিলারা ওনারা যে টাকা দিয়ে ব্যবসা শুরু করে এটা কিন্তু ওনার জমানো পুঁজি, সারাদিন সংসার করে, তারপরে করে করে এই ধরেন 10 বছর 5 বছর যে টাকা অল্প করে ওনারা সেভ করে, ওটা দিয়ে কিন্তু ব্যবসা শুরু করে। তো আমাদের কিন্তু এখন উচিত যে গ্রামীণ অর্থনীতিতে এই যে ভূমিকা রাখে, আমাদের ইন্টারনাল সেক্টরে, ইন্টারনাল ইকোনমিতে আমাদের এই অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্য যে সহায়তা করা হয়, এটা যাতে কখনো মানে কোনো বাধার সম্মুখীন না হয়, এটা আমাদের এখন বিশেষ করে লক্ষ্য রাখতে হবে এদিকে। এটাই। এবং আপনি যে স্কোপের কথা বলছিলেন, যে গাইডলাইনের কথা বলছিলেন, যে সাপোর্টের কথা বলছিলেন, ঢাকা চেম্বার যেভাবে দিচ্ছে, এই বিষয়গুলোতে আমি আরেকটু আসবো, আর ডিটেলসে জানতে চাইবো। আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান। আপনার কাছে একটু আসি, যেহেতু আপনি এসএমই ফাউন্ডেশন নিয়ে অনেক ডিটেইলে কাজ করেন এবং একেবারে এই সময়কালীন যারা আপনাদের কাছে সাহায্য চেয়েছে কিংবা তালিকাভুক্তকরণ কিংবা যে কোনো সমস্যা নিয়ে আপনাদের কাছেই ছুটে আসে, তাদেরকে কিভাবে সাপোর্ট করছেন এবং কী ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে, আপনারা কিভাবে কাজ করছেন এবং এই করোনাকালীন সময়ে আপনাদের পদক্ষেপগুলো কি, সেই সম্পর্কে একটু জানবো। ধন্যবাদ আপনাকে। আমার বক্তব্যের শুরুতেই বিজয় দিবসের শুভেচ্ছা, এবং আমাদের সাথে আবার যিনি সংযুক্ত হয়েছেন জনাব শামস মাহমুদ, আমাদের ঢাকা চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি, ওনাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমার দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্ন উত্তর আমরা বলবো যে আমাদের করোনার প্রাদুর্ভাব যখন শুরু হলো তখন থেকে কিন্তু এসএমই ফাউন্ডেশন আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখবার জন্য কাজ শুরু করে, এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে স্টিমুলাস প্যাকেজটি তৈরি হয়েছিল সেটা আমাদের এসএমই ফাউন্ডেশন থেকেই প্রথম এই চিন্তাটা আপনার শুরু হয়, এবং সেটা আমরা শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর
সচিবালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সেটা আমরা উপস্থাপন করি এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই প্রথম আপনার ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য একটি বড় আর্থিক প্রণোদনা প্যাকেজ কিন্তু আপনার তৈরি করা হয়। তো আমি বলবো যে আর্থিক প্রণোদনা প্যাকেজ তৈরি করার ব্যাপারে আমাদের এসএমই ফাউন্ডেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করার পরে বাংলাদেশ ব্যাংক সেই প্রণোদনা প্যাকেজ আপনার ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের কাছে কিভাবে বিতরণ করা হবে তার জন্য একটি গাইডলাইন কিন্তু আমাদের আর্থিক প্রতিষ্ঠানকে প্রদান করে। আমরা আমাদের এসএমই ফাউন্ডেশনের যে ক্লাস্টারভুক্ত যে এসএমই উদ্যোক্তারা আছেন এবং সারা বাংলাদেশে এসএমই খাতের বিভিন্ন সেক্টরে যে অ্যাসোসিয়েশন এবং ট্রেড বডি যারা আছেন তাদের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ১ কোটি এসএমই উদ্যোক্তাদের কাছে কিন্তু আমরা সেই গাইডলাইন গুলো সেই নীতিমালাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি আরেকটি ব্যাপার আপনাকে জানানো দরকার সেটা হচ্ছে যে জেলা পর্যায়ে আপনার এই প্রণোদনা প্যাকেজের টাকাগুলো আপনার বিতরণের ক্ষেত্রে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি আছেন। সেই কমিটি এই কাজগুলো করেন। সেখানে আমাদের চেম্বারের প্রতিনিধি থাকেন। আমরা এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে সেগুলিকে আমরা আবার কোঅর্ডিনেট করার চেষ্টা আমরা করি। অর্থাৎ ব্যাংকগুলো থেকে কিভাবে আপনার ঋণ পাওয়া যাবে সেজন্য যে নিয়ম কানুনগুলো আছে সেগুলিকে আমরা ডিসিপ্লিনেটেড করার চেষ্টা আমরা করেছি। কিন্তু আপনি একটা জিনিস মনে রাখা দরকার যে আমাদের কিন্তু প্রায় ১ কোটির উপরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা আপনার আছেন। এবং আমাদের এসএমই খাতের একটি বড় দুর্বলতা হচ্ছে এই উদ্যোক্তাদের প্রায় ৮০% বেশি উদ্যোক্তা এরা কিন্তু কোনো আনুষ্ঠানিক কাঠামোর সাথে সংযুক্ত আপনার না। যেরকম আপনার অনেকের হয়তো আপনার ট্রেড লাইসেন্স নাই, তারা ট্রেড বডির সাথে আপনার হয়তো সম্পর্কযুক্ত না। অনেকে ফরমাল কোনো অ্যাকাউন্ট আপনার মেইনটেইন আপনার করেন না। ফলে হয় কি আনুষ্ঠানিক খাতের সাথে যে তাদের সম্পর্কহীনতার কারণে সরকারি সহযোগিতা এবং বেসরকারি ক্ষেত্রে আপনার চেম্বারগুলো, অ্যাসোসিয়েশনগুলো তাদেরকে যে সহযোগিতাগুলো দিতে চায় সেগুলি তাদের পাওয়াটার ক্ষেত্রে একটা বিরাট আপনার প্রতিকূলতা আপনার তৈরি আপনার করে। এবং এটাই আপনার স্টিমুলাস প্যাকেজ বিতরণ করার ক্ষেত্রে আমি মনে করব ব্যাংকগুলো এই সমস্যার সম্মুখীন আপনার হয়েছে। তো এসএমই ফাউন্ডেশন ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। আমাদের ১০টি কমার্শিয়াল ব্যাংক এবং ২টি আপনার আর্থিক প্রতিষ্ঠান আছে যার মধ্য দিয়ে আমরা আমাদের এসএমই ফাউন্ডেশনের যে মাইক্রো ফাইন্যান্সিং, ক্লাস্টার ফাইন্যান্সিং আছে সেগুলো আমরা করি। আমরা সারা বাংলাদেশে যেমন আমি নিজে আপনার সারা বাংলাদেশে আমাদের যত অ্যাসোসিয়েশন আছে, চেম্বার আছে, আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা তাদের সাথে আমরা কিন্তু ক্রমাগত মিটিং করছি। আমরা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন গুলো তাদেরকে আমরা যেটাকে ম্যাচ মেকিং বলি, যেমন এখনো আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরের উদ্যোক্তাদের সাথে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন ম্যাচ মেকিং গুলি আমরা করে দিচ্ছি। পাশাপাশি এই স্টিমুলাস প্যাকেজ বিতরণ করার ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেগুলি আমরা অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ আমরা করি এবং আপনি জেনে খুশি হবেন আপনার অর্থ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক এর পরিপ্রেক্ষিতে কিন্তু ওনারা স্টিমুলাস প্যাকেজ বিতরণ করার ক্ষেত্রে নতুন কিছু নীতিমালা এবং নতুন কিছু উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। বিশেষ করে স্টিমুলাস প্যাকেজ বিতরণ করার ক্ষেত্রে ব্যাংকগুলোর যে আপনার আনুষ্ঠানিক যে দুর্বলতার কথাই বলবো সেটা হচ্ছে যে আমাদের ব্যাংকগুলো কিন্তু এসএমই ফাইন্যান্সিং করার জন্য যে অবকাঠামো থাকা দরকার সেটা কিন্তু অধিকাংশ ব্যাংকেরই কিন্তু সেই অবকাঠামো নেই। কারণ আমাদের ব্যাংকগুলি সাধারণত বড় রকমের শিল্প কারখানায় ঋণ প্রদান করা এবং রিটেল ব্যাংকিং এ তারা তাদের ব্যবসা বাণিজ্যটা করার চেষ্টা করবে। এসএমই উদ্যোক্তাদের কাছে ঋণ পৌঁছে দেওয়া, সেই ঋণটাকে মনিটর করার জন্য যে অবকাঠামো থাকা দরকার সেটার কিন্তু দুর্বলতা আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলোর আপনার আছে। সেই জন্য আপনার আমাদের একটা অল্টারনেটিভ আপনার ঋণ বিতরণ ব্যবস্থা তৈরি করতে হবে। শুধু বিতরণ আপনার নয়, পাশাপাশি সেই ঋণ মনিটরিং করার একটি ব্যবস্থা আপনাকে করতে হবে। আমি যদি আমাদের এসএমই ফাউন্ডেশনের অভিজ্ঞতার কথা যদি আপনার সাথে আমি শেয়ার করি তাহলে আপনাকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমাদের ক্লাস্টার ভিত্তিক যে ফাইন্যান্সিং আমরা করি আমাদের আপনার ফাইন্যান্সিয়াল পার্টনারদের মাধ্যমে, সেখানে আমাদের রিকভারি রেট কিন্তু প্রায় ১০০%। অর্থাৎ আমাদের ঋণ খেলাপির সংখ্যা অত্যন্ত নগণ্য। এটা বিশাল একটা কারণ হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল পার্টনার, আমাদের এসএমই ফাউন্ডেশন, আমাদের অ্যাসোসিয়েশন এবং আমাদের উদ্যোক্তা সবাই আমরা সম্মিলিতভাবে ঋণগুলো বিতরণের ক্ষেত্রে নজর রাখি এবং ঋণ বিতরণ করার পরে ওই উদ্যোক্তার ব্যবসা বাণিজ্যটাকে আমরা মনিটর করার চেষ্টা করি সব পক্ষে। ফলে হয় কি যে এই যে কনসালটেশন এবং একে অন্যের সাথে সম্পর্কযুক্তর মধ্য দিয়ে আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের উদ্যোক্তারা দেখছি যে সফলভাবে সেই ঋণগুলো আবার আমাদেরকে ফেরত দিতে পেরেছে। তো এর ফলে যেটা হয়েছে যে আমাদের অর্থ বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক আপনার নতুন করে চিন্তা ভাবনা করছে একটা অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল চ্যানেল তৈরি করা, যার মধ্যে দিয়ে আমরা
আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের কাছে আমরা যেতে পারি। জি। আপনার অর্থ বিভাগ আপনার আপনার মাইক্রো ফাইন্যান্স যে ইনস্টিটিউশন গুলো আছে তাদের সাথে কিন্তু গত সপ্তাহে ওনারা একটা সভা করেছেন এবং সেই সভার মধ্য দিয়ে কিন্তু মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো যেগুলি বাংলাদেশে আছে বড় বড় তাদেরকে কিন্তু এসিবি ফাইন্যান্সের সাথে সম্পর্কযুক্ত করছে। এসিবি ফাউন্ডেশন আমরা এই করোনাকালীন সময় এবং করোনা পরবর্তী দ্বিতীয় ঢেউকে আমরা সামনে রেখে আমরা কিন্তু আমাদের আইসিটি কার্যক্রমটাকে অত্যন্ত আপনার ব্যবহার করছি। আমরা আমাদের তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, নতুন আপনার করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে নিয়ে কিভাবে উৎপাদন ব্যবস্থা চালানো যেতে পারে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটাকে কিভাবে নতুন করে সাজানো যেতে পারে, মার্কেট অ্যাক্সেস তৈরি করার ক্ষেত্রে তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন রকমের উপদেশ দিয়ে যাচ্ছি এবং কর্মপরিকল্পনা তৈরি করছি। পাশাপাশি আপনার বিভিন্ন আইসিটি অর্গানাইজেশন যারা আছে, যেসব আপনার বড় বড় প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেই প্ল্যাটফর্মের সাথে আমরা কিন্তু আমাদের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদেরকে সংযুক্ত করার চেষ্টা করছি, যাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের যে ইনভেন্টরি গুলি জমা করে গিয়েছে, বিশেষ করে পয়লা বৈশাখ ঈদ উপলক্ষে তারা যেসব পণ্য সামগ্রী তৈরি করেছিল সেগুলি বিক্রি করার জন্য কিন্তু আমরা তাদেরকে এক ধরনের প্রাতিষ্ঠানিক এবং উপদেশমূলক সাহায্য আমরা করে যাচ্ছি। এবং পাশাপাশি আমরা উদ্যোক্তাদের কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্ট এবং নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু করার ক্ষেত্রে এই নতুন নিউ নরমাল সময় কিভাবে ব্যবসা তারা করতে পারে সেই ব্যাপারেও কিন্তু আমরা তাদেরকে প্রশিক্ষণ এবং দিক নির্দেশনা আমরা দিয়ে যাচ্ছি। এই কাজগুলো আমাদের চলমান আপনার আছে। অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন একই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে। আমার একটা ছোট প্রশ্ন ছিল, আপনি ডকুমেন্টেশনের কথা যখন বলছিলেন যে অনেকেই প্রপার ডকুমেন্টেশন না থাকার কারণে তখন প্রণোদনা প্যাকেজ থেকে শুরু করে আপনাদের সাপোর্ট অনেক কিছু থেকে তারা পিছিয়ে পড়ছে, কিংবা নতুন এন্টারপ্রেনার যারা নতুনভাবে ডকুমেন্টেশন রেডি করতে যেয়ে যখন ঝামেলা পড়ছে, কিংবা অনেকেই কিন্তু বোঝে না যে হোয়াট আর দ্য স্টেপস, তো তাদেরকে সহযোগিতা করবার জন্য কোনো আলাদা টিম আছে কিনা আপনাদের, কিংবা যাদের সহযোগিতা দরকার প্রপার, তার অনেকেই চায় যে প্রপারলি কাজগুলো করব, কিন্তু কিভাবে করব, কার কাছে যাব, অনেক সময় অনেক ঝামেলা হয়, সেই জায়গাটায় সাপোর্ট করবার জন্য আপনাদের কোনো টিম আছে কিনা? আমি আপনাকে প্রশ্নটি করার জন্য অত্যন্ত ধন্যবাদ। এই সমস্যাটা আমরা অনেক আগেই অনুধাবন করি এবং এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু আমরা এসবি ফাউন্ডেশন থেকে প্রাতিষ্ঠানিকভাবে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি অনেকদিন ধরে। তবে আমাদের লোক বলে সীমাবদ্ধতা আছে, আমাদের আপনার কি বলে অর্থেরও একটা সীমাবদ্ধতা আছে, সেগুলি মেনে নিয়েই আমরা এটাকে দুইভাবে এই সমস্যার সমাধান করার চেষ্টাটা করছি। প্রথমত আমরা নতুন উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসা কিভাবে চালু করা যায়, নতুন ব্যবসা যখন তৈরি করা হয়, উদ্যোগ নেওয়া হয়, তখন কি কি ধরনের আপনার আনুষ্ঠানিক কাগজপত্র তৈরি করতে হয়, হিসাব কিভাবে রাখতে হয়, তার জন্য কিন্তু আমরা সারা বছর ব্যাপী আমরা আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য কর্মশালা আমরা সারা বাংলাদেশে আমরা চালিয়ে থাকি। আর পাশাপাশি যেহেতু আমি আপনাকে বলেছি যে এই নতুন উদ্যোক্তাদের সংখ্যা অসংখ্য, আপনাকে যে ছোট্ট একটা এক্সাম্পল আমি দেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে 2010 সালে আমাদের এসিবি খাতে বাংলাদেশ ব্যাংকের যে হিসাব, তাতে আমাদের ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন গুলো ঋণ দিয়েছিল 550 বিলিয়ন টাকা। 2018 সালে সেটা পরিমাণ হচ্ছে 1700 বিলিয়ন টাকা। অর্থাৎ মাত্র 7 বছরে এসিবি খাতে চাহিদা কিন্তু বেড়েছে 3 গুণ এবং ব্যাংকিং সেক্টরে যাচ্ছে মাত্র 20% উদ্যোক্তারা। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশব্যাপী বিশাল একটা উদ্যোক্তা শ্রেণী গড়ে উঠছে যারা নতুন ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন এবং এই উদ্যোক্তারা কিন্তু অধিকাংশই কিন্তু আপনার আমি বলবো প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে এবং কারো এবং তারা স্বশিক্ষিত। তার ফলে যেটা হয়েছে যে আমরা যখন উদ্যোক্তাদেরকে ট্রেনিং দিচ্ছি, তারা সেই ট্রেনিংটা খুব দ্রুত গ্রহণ করতে পারছেন এবং প্রাতিষ্ঠানিক ভাবে সংযুক্ত হওয়ার যে সুযোগ, যে লাভগুলো আছে সেগুলো তারা বুঝতে পারেন। এই কাজগুলো আমরা করে দিচ্ছি। আরেকটা কাজ আমরা করছি, সেটা হচ্ছে সারা দেশব্যাপী আমাদের এসএমই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন আপনার ট্রেড বডি আছে, অ্যাসোসিয়েশন আছে, মহিলা উদ্যোক্তাদের অ্যাসোসিয়েশন আছে। আমরা এই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে যারা আছেন তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, যাতে তারা তাদের জেলা পর্যায়ে তাদের যে উদ্যোক্তারা আছেন তাদেরকে সাথে তারা তাদের এই জ্ঞানগুলোকে বিতরণ করতে পারেন এবং এর মধ্যে দিয়ে আরো বেশি সংখ্যক উদ্যোক্তাকে আমরা আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে যাতে নিয়ে আসতে পারি। অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরটি আমি পেয়ে গিয়েছি। আমি স্টুডিওতে ফিরে আসছি। যে বিষয়টি আপনি বলছিলেন যে কোনো গাইডলাইন ঢাকা চেম্বার থেকে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে একটু জানতে চাইবো যে নতুন এন্টারপ্রেনার যারা, তারা কি নিজ দায়িত্বে আপনাদের কাছে আসে, নিজ উৎসাহে আপনাদের কাছে আসে, নাকি অন্য কোনো মেকানিজমের মাধ্যমে কিংবা কোনো সেমিনারের মাধ্যমে আপনারা নতুনদেরকে গাইড করে থাকেন?
না, আমি যেটা বলতে চাই যে ঢাকা চেম্বারের যে কার্যক্রম আমরা যেটা করি যে যেমন যখন করোনা শুরু হলো আমরা কিন্তু একটা হেল্প ডেস্ক করেছিলাম প্রথমে। সরকারের একটা নির্দেশনা ছিল যে জেলা চেম্বাররা হেল্প ডেস্ক করবে, যারা উদ্যোক্তা আছে ওদেরকে সহায়তা করবে। তো ওখানে যেটা করেছিলাম যে যারা এসেছিল আমাদের কাছে ওনাদেরকে ওই কাগজপত্র যাচাই করে আচ্ছা। ব্যাংকের কাছে একটা ফর্মাল লেটার যে উনি ঠিক আছে বা উনি ক্যান অ্যাপ্লাই ফর দ্য লোন, এইটা আমরা করেছি। আচ্ছা। তারপর যেটা ছিল যে আপনার বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলে নতুন কারা কারা সহায়তা পেতে পারে ওটা আমরা একটা ম্যাচ মেকিং করে দিয়েছিলাম। তারপরে আর এটা চলমান আছে, আর অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করে থাকি ওটা হলো যে আমরা ওয়েবিনার করি। এখন যেহেতু ফিজিক্যাল দিয়ে পসিবল না, আমরা বিভিন্ন ওয়েবিনার করি, ওয়ার্কশপ করে এই যেই ধরুন প্রণোদনা প্যাকেজের যে প্রজ্ঞাপনগুলো আছে এগুলো সহজ ভাষায়, কারণ আমি জটিল ভাষায় গেলে তখনই সমস্যা শুরু হয়, গ্রে এরিয়া তৈরি হয়। তো এটা সাদা কালোতে যাতে সবাই বুঝে ওইভাবে সহজ ভাবে আমরা ধরেন সবাইকে অবগত করি যে এইটা করলে তোমরা এইভাবে। আর নতুন যারা আছে এখানে দুটো জিনিস আছে, এখানে একটা হলো যে নতুন যেমন করোনাকালীন সময়ে কিছু নতুন নতুন ব্যবসা কিন্তু গড়ে উঠেছে। যেমন ধরেন হেলথ আমি যদি স্বাস্থ্য খাতে দেখি যে মাস্ক বানানো, তারপরে তো এইখানে কিন্তু আমরা যেটা চেম্বার হিসাবে করি আমরা চাই যে আমার এক্সিস্টিং যে রিসোর্স আছে এটাকে কেমন করে ম্যাক্সিমাইজ করা যায়। ফর এক্সাম্পল আমরা কিন্তু পত্রপত্রিকাতে দেখেছেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিছু অর্ডার কমে গেছে, তো এখানে অনেক ছাঁটাই হয়েছে, কিছু ছাঁটাই হয়েছে, মানে ঢালাওভাবে ছাঁটাও হয়নি কিন্তু কিছু হয়েছে। তো আমরা এই জিনিসটাকে কিন্তু ভিন্নভাবে দেখি। আমরা দেখি যে হ্যাঁ ঠিক আছে, এখন আমার যদি 40,000 কর্মী যদি ছাঁটাই হয়ে থাকে, এনারা কিন্তু ওই ধরেন সেলাই কিভাবে করবে ওরা They're already ট্রেন। ওনাদেরকে এখন একটা প্ল্যাটফর্ম লাগবে, অ্যাক্সেস টু ফাইন্যান্স লাগবে, একটা ছোট একটা কোর্স ওনাকে করতে লাগবে, একটা ছোট ব্যবসা কিভাবে ম্যানেজ করা যায়। আর ধরেন ওই স্কিলটা যে মাস্ক করলে ধরেন এই স্টিচিংটা কেমনে করলে মাস্কটা খুলে পড়বে না, জাস্ট এই জিনিসটা শিখিয়ে দিলে কিন্তু উনি নিজে কিন্তু ধরেন 1 মাস পরে কিন্তু উনি আমাকে শিখাবে যে কারণ উনি যেহেতু এটা নিয়ে সারাদিন ধরে কাজ করতো, উনি কিন্তু আমার থেকে বেটার বুঝবে। যারা মানে টেকনিক্যাল যারা কাজ করে ওদের থেকে কিন্তু উনি আরও ভালো বুঝবে। তো এই সহায়তাটা এইভাবে প্যাকেজ নতুন কোনো সমস্যায় বলবো না, এটা সমাধান সহ যে কাজটা করা উচিত এটা চেম্বাররা করে। তো এইটা আমরা করছি। আর একই সাথে আমরা এই বছর একটা নতুন উদ্যোগ নিয়েছি, এটা মজুর জনশীল বার্ষিকীর জন্য, রিসার্চ অ্যান্ড ইনোভেশন বাংলাদেশ। হ্যাঁ, তো এটা আমরা লঞ্চ করেছি, এটা ফর্মালি হয়েছে, এটা আমরা ওয়েট করছি, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে এটা। তো এই জিনিসটা যেটা করবে, বাইরে থেকে আমাদের অনেক এনকোয়ারি আসে যে এসএমই ক্লাস্টারগুলোকে কেমনে সাপোর্ট দেওয়া যায় অথবা চেইনটাকে কেমনে করা যায়। তো এখন আমি এসএমই খাতে ধরো অনেক কিছু আছে, লাইট ইঞ্জিনিয়ারিং বলেন, জুতা ম্যানুফ্যাকচারিং বলেন, পোশাক বলেন, অনেক খাওয়া দাওয়া বলেন, অনেক কিছু চলে আসে। কিন্তু আমরা চাচ্ছি যে একটা সাস্টেইনেবল, মানে ওইটার কম্পোনেন্ট যে বানাচ্ছে, ছোট যে পার্টটা বানাচ্ছে, ওকে সাপ্লাই চেইনে আমি সংযুক্ত করব। তো এইভাবে ডিজাইন করে এই বাইরের সহায়তা নিয়ে ফাইন্যান্সিংয়ের স্কোপ যারা উদ্যোক্তা আছে, যেমন আমরা ফ্লাওয়ার অ্যাসোসিয়েশন ওদের সাথে কাজ করি। আমরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে 1600 নতুন উদ্যোক্তা তৈরি করেছিলাম গত বছর। ওনারা যেমন চাষ করছিল, কিন্তু ওনাদেরকে ওই ধরেন গোলাপ ফুল সিজনাল যে বিজনেস যেটা, ওটা একটা ডিজাইন করে দিয়েছিলাম যে 12 মাসে যাতে ওনারা ফ্লাওয়ার এক কথায় বলবো যে অ্যাপার্ট ফ্রম দ্য সাপোর্ট ফর দ্য স্টিমুলাস প্যাকেজ আপনারা তো অনেক কিছুই করছেন এবং এন্টারপ্রেনারদেরকে গাইড করার জন্য অনেক কিছু করছেন। তবে এই বিষয়গুলো আরো একটু জানতে চাইবো, কারণ আমাদের সাথে অনেক দর্শকরা আছে যারা এই সেক্টরের সাথে রিলেটেড, তারা জানতে চায়। 7/1 LED টিভি ও মাই চয়েস হোম অ্যাপ্লায়েন্স প্রেজেন্স এটিএন বিজনেস এন্ড ফিনান্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, আমাদের আজকে আলোচ্য বিষয় কোভিড-19-এ এসএমই খাত। এই বিষয়ে কথা বলছি। আমাদের সাথে স্টুডিওতে এবং অনলাইনে দুজন অতিথি রয়েছে। ফিরে যাচ্ছি আলোচনায়। আসলে আপনি অনেকগুলো বিষয় বলেছেন এবং অ্যাপার্ট ফ্রম দ্য স্টিমুলাস প্যাকেজ আপনাদের ঢাকা চেম্বার থেকে কীভাবে সাপোর্ট করছেন, নতুন এন্টারপ্রেনার তৈরি করার জন্য কীভাবে ট্রেনিং দিচ্ছেন, তো অনেক কিছুর ভিতর দিয়ে আপনি যদি এখন দাঁড়িয়ে 20 সালের এই সেকেন্ড ওয়েভের মধ্যে দাঁড়িয়ে যদি জিজ্ঞেস করি যে কি মনে হচ্ছে আগামী বছরটা কেমন আসবে আমাদের, এবং আমাদের যে চেঞ্জেসগুলো নিউ নর্মালের সাথে কোপ করার এই জায়গাটা সম্ভাবনা, ব্যবসায়ী যারা নতুন কিংবা পুরাতন, এসএমই খাত নিয়ে যারা রয়েছে, স্মল অ্যান্ড মিডিয়াম, তো সব কিছু নিয়ে আপনার কি মনে হচ্ছে সামনের বছরের প্ল্যানিং কিংবা কোন দিকে যেতে পারি? আমি যেটা বলতে চাই ওটা হলো যে
আপনার এখানে দুটো জিনিস আছে। আমাদের এখনো আমরা সবসময় এসএমই নিয়ে কথা বলছি, কিন্তু এসএমইর একটা জিনিস আমাদের যেটা বুঝতে লাগবে যে এসএমই মানে কিন্তু ওই ধরেন মুদির দোকান না, এটা একটা ছোট একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এনারাই কিন্তু গ্রো করবে। যেমন জি আমি একটা এক্সাম্পল দিই, যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি আজকে বাংলাদেশে ওরা প্রতিষ্ঠিত। হ্যাঁ, ওরা যখন শুরু করেছিল ওরা কিন্তু সবাই এসএমই ছিল। আজকে যে বড় বড় যে গার্মেন্টস আছে বাংলাদেশে, জি টেক্সটাইলের আছে, এনারা কিন্তু এসএমই থেকে বড় হয়েছে। এক্স্যাক্টলি সো এসএমই খাতে যারা এই ছোট ছোট ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত, এনারা কিন্তু এই পথ দিয়ে আগাবে। ওনারাও কিন্তু 5 বছর, 10 বছর, 20 বছর পর কিন্তু বড় ইন্ডাস্ট্রিতে হবে। তো এইটা করার জন্য যেটা করণীয়, আনফর্চুনেটলি এই একটা জিনিস বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি, ওটা হলো আমার এফডিআই এর সাথে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সাথে এসএমই লিঙ্কেজ পলিসি। এটা কিন্তু আমাদের নেই। আমরা যখন এফডিআই নিয়ে কথা বলি, আমরা বলি যে এখানে ইনভেস্টমেন্ট আসবে বাংলাদেশে, এসে এখানে কর্মসংস্থান তৈরি হবে, এই কথা আমরা সীমিত থাকি। কিন্তু না, এখানে এসএমই ইন্ডাস্ট্রি, যারা ক্ষুদ্র, যারা ব্যবসা, যারা মিডিয়াম সাইজ ব্যবসা বলেন, ছোট স্মল সাইজ ব্যবসা বলেন, ওদের সাথে একটা লিঙ্কেজ পলিসি লাগবে। এখানে অনেক কিছু চলে আসবে, এটা একটা বিস্তারিত আলোচনা, কিন্তু সংক্ষেপে যদি বলি, ওটা হলো যে ধরেন আমি আহ, একটা ওই সেলফোন অ্যাসেম্বলি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আসলো বাংলাদেশে একটা ইকোনমিক জোনের মধ্যে। এখন উনি যখন ধরেন বাইরে একটা ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা গ্লাস বানায়, অথবা সেলফোনের পিছনে যে প্লাস্টিক কাভারটা আছে ওনারা ওটা বানাচ্ছে। জি এখন ওই ইকোনমিক জোনের ওই ব্যবসায়ী যে এক্সপোর্ট করছে, উনি যদি এই লোকাল যে এসএমই ইন্ডাস্ট্রি যিনি ব্যাক কাভারটা বানাচ্ছে, প্লাস্টিক দিয়ে যিনি বানাচ্ছে, ওনারটা যদি কিনে, ওনার কিন্তু এখানে ভ্যাট দিতে লাগবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যদি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি জিনিসটা, আমার কোনো ভ্যাট নেই, তো আমার জন্য কম দামি হবে তাহলে কি বাইরে থেকে ইম্পোর্ট করে আনা। কিন্তু আমি কিন্তু বাংলাদেশ থেকে যদি আমার ট্যাক্স সাপোর্টটা থাকতো, আমি কিন্তু এখান থেকেই ওনাকে সাপোর্ট করে ধরেন ওনার থেকে কিনতাম। তো এখানে কি হতো, ওনার এখন উনি সাপ্লাই করছে লোকাল মার্কেটে, ওনার কিন্তু ওই স্কিল ডেভেলপমেন্টটা হতো, এক্সপোর্ট মার্কেটের জন্য যে মানটা লাগবে উনি কিন্তু তখন আপগ্রেড করতে পারতো নিজেকে। অ্যান্ড উনি ধরেন আজকে উনি এই প্লাস্টিকের কাভার বানাচ্ছে, কালকে কিন্তু উনিই বলবে যে আচ্ছা আমি তো প্লাস্টিকের কাভারটা বানাচ্ছি, তাহলে আমি এখন সোর্স করি সামনের গ্লাসের প্যানেলটা আর ভিতরের সিপিইউটা বাইরে থেকে এনে আমি নিজেই সেলফোন ম্যানুফ্যাকচার হয়ে যাব। তো এইভাবেই কিন্তু ইন্ডাস্ট্রির বিকাশ ঘটে। যেমন এক্স্যাক্টলি বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি বলেন, আমরা শুরুতে কি করতাম, ফ্যাব্রিক দিয়ে দিত আমাদেরকে, অ্যাক্সেসরি আমরা নিজেরা কিনে নিতাম, আমরা খালি কাটিং মেকিংটা করতাম। কিন্তু আজকে কি করছি আমরা, আমরা বাটনও বানাচ্ছি, ফ্যাব্রিকও বানাচ্ছি, সুতাও বানাচ্ছি, সব কিছু করছি আমরা। তো ইন্ডাস্ট্রি কিন্তু কিন্তু তারপরও যে পরিমাণ ওই যে যে ইম্পোর্টেড প্রোডাক্টসগুলো আসতেছে, যেটা জি অ্যাসেম্বলিং করি আমরা জি পরে, এখনো কিন্তু আসে, এবং সেটা এই সাপ্লাই চেইন ব্রেকডাউন হয়ে গেল যখন আমাদের ফ্লাইটসগুলো জি বন্ধ হয়ে গেল, জি শিপমেন্ট বন্ধ হয়ে গেল। জি তো ওই জায়গাটা আমার মনে হয় এখনো কাজ করার সুযোগ রয়েছে এইটাই অনেক কিন্তু বড় শো করে। ইন্ডাস্ট্রিকে পেছনে, জি এই স্মল অ্যান্ড এসএমই জি যারা রয়েছে তাদের সাপোর্ট করতে জি পারে, যদি এই জায়গাটা পয়েন্ট আউট করে বের জি করা যায়। না, এটাই লাগবে। কারণ যখন সাপ্লাই চেইন ব্রেকডাউন হয়ে গেছে, আমাদের কিন্তু দেখেন দুটো জিনিস, একটা হলো যে আমরা যেহেতু এই কোভিডকালীন সময়ে একটা জিনিস একদম স্ট্যাবলিশড হয়ে গেছে যে ফুড সাপ্লাই চেইন বাংলাদেশের কিন্তু আমাদের খাদ্যের কোনো ঘাটতি নেই। কারণ তখন কিন্তু সাপ্লাই চেইন ফুডে, অ্যাগ্রিকালচারে কিন্তু সাপ্লাই চেইন ওয়াজ ইনট্যাক্ট। হ্যাঁ, ম্যানুফ্যাকচারিংয়ে সমস্যা হয়েছিল যে চায়নার থেকে, যেটা আমরা চায়নার উপর ডিপেন্ডেন্ট ছিলাম অনেক কিছু ইম্পোর্ট করতে। জি কিন্তু ওটাই কিন্তু দেখাচ্ছে যে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর, ম্যানুফ্যাকচারিংয়ের কথা যদি বলি আমি, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে স্কোপটা আছে সামনের দিনগুলোতে, এটাই কিন্তু শো করে। আমরা যদি ওটাকে এখন পলিসি সাপোর্ট দিই, ঠিক করে লিঙ্কেজ পলিসিটা করে এক্স্যাক্টলি দিই, তাহলে কিন্তু ওনারাই কিন্তু ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। উপরে উঠবে। আর আরেকটা জিনিস হলো যে আমরা যখন ডাইভার্সিফিকেশনের কথা বলি, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, ডাইভার্সিফিকেশন আপনি করতে আনবেন, আপনার তো আনতে গেলে এই ক্ষুদ্র ব্যবসায়ী, আজকে যারা ক্ষুদ্র ব্যবসায়ী ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট করছে, কারণ বড় ব্যবসায়ীরা যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিই, যেমন ড্রাগন ফ্রুট ছোট, মানে আমি একটু অ্যাগ্রো সেক্টরে বলছি, এসএমই যে ইন্ডাস্ট্রি এখানে করে, ড্রাগন ফ্রুট বাংলাদেশে কেউ খেত না আগে, উদ্যোগগুলো কে নিয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু এক্স্যাক্টলি নিয়েছে। আমরা সেটাই আসলে মূল কথা হচ্ছে, আমাদের এখানে যেহেতু লেবার কস্টিং কম, আমাদের প্ল্যানিং এর জায়গাটা যদি একটু প্রপারলি কাজে লাগানো যায়, তাহলে আমরা মনে হয় আরো ভালো করতে পারবো। অনেক ধন্যবাদ। আমাদের সাথে অনলাইনে যিনি রয়েছেন, আপনার কাছে আমার একদম সংক্ষেপে প্রশ্ন, যেহেতু আমরা গভর্নমেন্ট আমাদের বিভিন্ন সময় প্ল্যান দেয়, কিংবা স্ট্র্যাটেজিক প্ল্যানিং থেকে শুরু করে, আপনার কাছে কি মনে হচ্ছে আমাদের কোন দিকে এগুলো, কিভাবে এগুলো ভালো হয়? আপনি 2016 সালে একটি জাতীয় শিল্পনীতি খুব ঘোষণা করা সংক্ষেপে হয়েছে। শুনবো। জি, এবং 2019-এ আপনার আমাদের এসএমই পলিসি তৈরি করা হয়েছে। সেই এসএমই পলিসিতে আপনার জাতীয় শিল্পনীতির সাথে সংযুক্ত করে এসএমই খাতে গভর্নমেন্ট কি করতে চায় তার কিন্তু একটা জি দিক নির্দেশনা দেওয়া আছে।
এবং ওই এসিবি পলিসিটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এবং ওই ডকুমেন্টের আপনার যে ডাইরেক্টিভ গুলো আছে তার উপর ভিত্তি করে আমরা কাজ করে যাচ্ছি। তো গভর্নমেন্টের কিন্তু এই ক্ষেত্রে একটা বিশেষ নজর আপনার আছে, এবং পলিসি সাপোর্টও গভর্নমেন্ট আমাদেরকে করে যাচ্ছে। তো আমি মনে করি আমাদের জনাব শামস মাহমুদ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেমন লিঙ্কেজ পলিসির কথা। আমি শুধু বলবো যে আরো কিছু পলিসি আমাদেরকে জোরদার করা দরকার। সেটা হচ্ছে আপনার যেমন সাব কন্ট্রাক্টিং যে পলিসিটা আপনার আছে সেটাকে আপনার যুগোপযোগী করা এবং আমাদের এসএমই বান্ধব করার জন্য চেষ্টা করা। আপনার গভর্নমেন্ট প্রকুরমেন্টের ক্ষেত্রে এসএমই খাত থেকে যেন একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য এবং সেবা আমাদের যারা সরকারি কাজ করেন তারা কিন্তু কিনতে বাধ্য হন, তার জন্য আইন প্রণয়নের দরকার আছে বলে আমি মনে করি। পাশাপাশি আপনার ট্যাক্স এবং ভ্যাটের ক্ষেত্রে যে অসামঞ্জস্যতা আছে সেগুলি, যেমন আপনি ধরুন একজন আমাদের এখানে যদি কেউ ইপিজেডে থাকে, উনি যদি বিদেশ থেকে পণ্য কাঁচামাল আমদানি করেন ওনাকে কোনো ট্যাক্স ভ্যাট দিতে হয় না, কিন্তু শুধু লোকালি যদি উনি প্রকিউর করেন ওনাকে প্রচুর পরিমাণে ট্যাক্স ভ্যাট দিতে হয়। তাহলে কেন আমাদের একজন উদ্যোক্তা দেশীয় উদ্যোক্তাদের কাছ থেকে আপনার র মেটেরিয়াল আপনার কিনবেন? এই যে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজের বড় বড় শিল্প কারখানার ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজের যে সুযোগগুলো তৈরি হয়েছে, এই সুযোগগুলো কাজে লেগাতে গেলে আমাদের আপনার কিছু নীতিগত রিফর্মের আপনার দরকার আছে। ট্যাক্স এবং ভ্যাটের ক্ষেত্রে যে অসামঞ্জস্যতা আছে সেগুলি দূরীকরণ করতে হবে, এবং আমাদের এসএমই খাতের উদ্যোক্তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স, অ্যাক্সেস টু মার্কেট এবং অ্যাক্সেস টু আপনার কি বলা যেতে পারে গভর্নমেন্ট পলিসি ক্ষেত্রে আপনার তাদের যে অ্যাক্সেসটা সেটাকে এনশিওর করাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। আপনি দেখা হবে আগামী পর্বে বা আগামী কোনো সময় আপনার সাথে দেখা হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে এসেছেন এবং অনেক কিছু আপনার কাছ থেকে শুনতে পেরেছি, শিখতে পেরেছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি 7/1 LED টিভি ও মাই চয়েস হোম অ্যাপ্লায়েন্স প্রেজেন্টস ATN বিজনেস অ্যান্ড ফিনান্স অনুষ্ঠান থেকে আমি শারমিন মিশু। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।